প্রিয় দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। আমরা বন্ধুত্বে বিশ্বাসী, আমরা স্বজনে বিশ্বাসী, আমরা লড়াকু হয়ে বজ্রমুষ্টি পাকিয়ে কাউকে ধরাশায়ী করতে একেবারেই বিশ্বাসী না। এ কথাগুলো বলার একটাই কারণ আছে, কারণ আজকে যিনি আমাদের অতিথি তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার জন্যে আমি মনে করব যে আমি বলতে পারি যে প্রথমবারের মতো স্কুলের যে ক্লাস, সেই ক্লাস বাঙ্ক করে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমাটার নাম ছিল লড়াকু, এবং সেই লড়াকু লড়িয়ে আমাদের সবার প্রিয় অ্যাকশন হিরো আমাদের আজকের অতিথি, এবং তিনি হচ্ছেন নান আদার দেন রুবেল। পেয়ে গেছি আমাদের আজকের কাঙ্ক্ষিত অতিথি, এবং তিনি হচ্ছেন নান আদার দেন রুবেল। প্রথমে অনুষ্ঠানের শুরুতে আমি একটা কথা বলেছি, এবং এটা একদম সত্য কথা। সেটা হচ্ছে যে জীবনে আমি একবার না একাধিকবার, এটা পরে হয়েছে, বাট শুরুটা যেই ক্লাসটা বাঙ্ক করেছিলাম, সেই ক্লাসটা বাঙ্ক করার যে মেইন কারণ সেটা হচ্ছেন আপনি। লড়াকু চলছিল, নতুন হিরো এসছে, খুব বলে মারপিট জানে, বাংলাদেশে এরকম হিরো আসেইনি। আমি ভাবলাম যে আমি একটু দেখতে যাই। এই যে দেখাটা শুরু হলো, এরপর থেকে আমার বলতে দ্বিধা নেই, আমি বাংলাদেশে আপনার অনেক বড় বড় যারা ফ্যান আছে তাদের মধ্যে একজন কিন্তু আমি। এটা একদম সত্য কথা কাকা, একদম সত্য কথা। আমি কিন্তু এই কথার আগে শুনি। হ্যাঁ, একদম সত্য, আজকে প্রথম শুনছি। একদম সত্য। এটা আমি একদম টেলিভিশনের সামনে, দর্শকদের সামনে, ইউটিউবে যারা আছেন, যারা যেখানেই বসে আছেন, এটা একদম সত্য কথা। আমরা আমাদের যে অনুষ্ঠানটা কাকা, এটা 3টা ভাগে ভাগ করেছি। একটা নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প, এটা হচ্ছে প্রথম ভাগ। দর্শকদের কাছ থেকে একটু বলে আপনার কাছ থেকে শুনে নিচ্ছি। ওকে, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের অ্যাজ ইউজুয়াল প্রথম ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। একজন রুবেলের যে জীবনের গল্প অনেক কিছু, সেখান থেকে আমি ছোট্ট করে জানতে চাই যে একজনের রুবেলের জীবনের গল্পে একজন স্বনামধন্য, আমাদের সবার প্রিয় মানুষ, চিত্রনায়ক তো অবশ্যই, সবার প্রিয় মানুষ, চলচ্চিত্রের মানুষ মাসুদ পারভেজের গুরুত্ব কতটুকু বহন করে? ছোট্ট করে, মানে কঠিন বলাটা, ছোট্ট করে বলা, মানে ছোট্ট করে বলাটাই অনেক কঠিন। বিকজ আপনি এমন একজনের নাম বলেছেন, আজকে যে আমি যে বসে আছি, আমার যাবতীয় যা কিছু উপরওয়ালার মাধ্যমে আমার বাবা মা দিয়েছেন। তারপরে যে আমার রুবেল হওয়ার জন্য যাবতীয় যা কিছু আছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, সব কিছুর আমি মনে করি যে মহান সৃষ্টিকর্তার পরে যিনি, সেটি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সোহেল রানা ভাইয়া, মাসুদ পারভেজ। বাহ, চমৎকার। এবার একটু ওখান থেকে একটু এগোই। জাতীয় চ্যাম্পিয়নশিপ ঘোষণা হয়েছে, সেখানে রুবেল মার্শাল আর্টে চ্যাম্পিয়নশিপ জিতে নিল। ওই জায়গাটা একটু জানতে চাই, ওখানে কিভাবে ইনভলভমেন্টস, মার্শাল আর্টের প্রতি একজন রুবেলের অনুরাগ বা ভালোবাসা। ব্যাপারটি আসলে ছোট্ট পরিসরে বলতে হবে আর কি। আসলে ইট ওয়াজ এ লং স্টোরি। যদি ওইভাবে বলতে চাই তাহলে অনেক বড় করে বলতে হবে, বাট সংক্ষেপে বলতে হলে যে আমি চাইনিজ বক্সার নামে একটি ছবি এসেছিল মধুমিতায়। আচ্ছা, রাইট। তো আমি চাইনিজ বক্সার আমি দেখার পরে আমার, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হলো যে আগে জানতাম যে একজন মানুষের পক্ষে একজন মানুষের সাথেই ডিফেন্ড করা সম্ভব, বা যদি 2-4 জন হয় তার পক্ষে ডিফেন্ড করা সম্ভব না। বাট চাইনিজ বক্সার দেখার পরে মনে হলো যে একটি মানুষের পক্ষে 20-30 জন মানুষের সাথে মারামারি করা সম্ভব, ডিফেন্ড করা সম্ভব। সো আমার মধ্যে তখন আমি কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন আমার মনের মধ্যে এক ধরনের পোক ঢুকলো, এই জিনিসটা যদি শিখতে পারতাম তা ভালো হইতো, কোথায় পাওয়া যায়। তখন পর্যন্ত আমাদের দেশে ওইভাবে করেনি। হ্যাঁ। সো ওই সময় ভাইয়া একটা ছবি করছিলেন, জাদুনগর ছবি করছিলেন। তখন যে কোনোভাবেই হোক আমার জীবন চলার পথে আর একজনের যে গুরুত্ব, সেটি আমি তুলে ধরছি। ওই ভাইয়া জাদুনগরে একটু স্পেশাল একটি মারামারি করবার জন্য চিরাং থেকে ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে এসেছিলেন। ভাইয়া তখন বাসায় প্রাইভেটলি শিখতেন কারাতে। ওই ছবিতে স্পেশাল একটি মারামারি করার জন্য যে আমরা যে গতানুগতিক ধারায় যে মারামারি করতেন, ওটাকে একটু পরিবর্তন করবার জন্য নতুন একটি ধারার সংযোজন করার চিন্তা করছিলেন ভাইয়া। তার জন্য ওস্তাদের কাছে কারাতে শিখতেন। আমার মধ্যে যেহেতু আগে একটা পোক ঢোকা ছিল চাইনিজ বক্সার দেখার পর,
যে জানি যে এটা এক ধরনের মার্শাল আর্ট কারাতে। সো ভাইয়াকে যখন প্র্যাকটিস করিয়ে নামতেন তখন একদিন তাকে আমি ধরেছি যে ওস্তাদ ভাইয়াকে শেখান, আমাকে শেখাতে হবে, আচ্ছা। আমি এটা শিখবো। ওকে। তখন উনি বললো যে এটা তো ভালো কথা, ঠিক আছে আমি ভাইয়ের সাথে কথা বলি, পারাস ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের সাথে উনি কথা বলেছেন। কথা বলার পরে ভাইয়া পরে আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি শিখতে চাস? আমি বললাম জি। তখন ওস্তাদ তার একটা ক্লাব কর। দেন আই স্টার্টেড ক্লাব, দ্যাট ওয়াজ 1978। সো আই স্টার্টেড কারাতে, দ্যাট ওয়াজ 1978। আমি জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন। তো তখন ওই যে বললাম যে কারাতের প্রতি এক ধরনের শখ ছিল দেখার পর, তারপর চিন্তা করলাম এটা শিখি। শেখার পর যে কোনোভাবেই হোক এটার প্রতি আমি বেসিক্যালি তখন ফুটবল খেলতাম। ফুটবলের পাশাপাশি এইটার মধ্যে মেইন কথা হচ্ছে আমরা বিশ্বাস করি যে উপরওয়ালা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ওনার পরিকল্পনার মধ্যে ছিলেন আমি হিরো হব। সো দ্যাটস ওয়াই অন্য সব কিছু বাদ দিয়ে কারাতের প্রতি আমি মনোনিবেশটা বেশি করেছিলাম। তবে ওই মুহূর্তে আমি খুবই প্র্যাকটিস করতাম, মানে চিন্তার বাইরে। মানে এটা অনেকে শুনলে অবাস্তব মনে হবে, আমি নন স্টপ 3.5 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতাম এবং সকাল দুপুর বিকাল রাত। সকালবেলা তো একটা প্র্যাকটিসের টাইম ছিলই, তার পাশাপাশি আমি যেখানে আমাদের বাসা ছিল সেই বাসার পাশের রুমেরটা ছিল, আমার বস্তা টাঙানো ছিল, সময় পেলেই ওইটার মধ্যে আক্রমণ হয়ে যেত আমার একরকম, এক ধরনের নেশা কাজ করতো। সো ওই ছবি দেখা এবং পরবর্তীতে ভাইয়াকে শেখানো, সেইখান থেকে তাকে ধরা, ওস্তাদকে ধরা, এবং তার পরবর্তীতে আসলে ওইটার প্রতি যখন আমি করতে করতে আমি যখন 82-তে ন্যাশনাল চ্যাম্প হলাম, তখন ওইটার প্রতি এক ধরনের অনুরাগ, ভালোবাসা প্রচণ্ডভাবে কাজ করা শুরু করলো। দেন সেকেন্ড টাইমে যখন আমি করতে চাইলাম, তখন ভাইয়া বাধা দিল। ভাইয়া সবসময় বলতো একটা কথা, এটা আমি সবসময় বলি, যে তুমি রাজা থাকা অবস্থায় তুমি সিংহাসন ছেড়ে দাও, তাইলে তুমি উইথ অনার, তাই তোমাকে এই থেকে সবাই তোমাকে সারা জীবন সম্মান করবে। তখন ভাইয়া বলো যে না, ও যেহেতু একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন, ও পরের বার যদি খেলতে যায়, যদি হেরে যায়, তাহলে জিনিসটা থাকবে না। বাট আই ওয়াজ সো কনফিডেন্ট, যে আমি এত কনফিডেন্ট ছিলাম, আমি বলেছি না ইনশাল্লাহ আমি এইবারও চ্যাম্পিয়ন হব। এবং ইউ ডিড ইট। ইয়েস, অ্যান্ড আই ডিড ইট। এবং আমি 82-তে করার পর 83-তে আমি বাসা থেকে বারণ করা হয়েছে। ভাইয়ার সাথে কথা বলা বা আসলে বসার মতো দুঃসাহস কোনো দিনই ছিল না, এখনো নেই। এই কিছু কথা হলে আপাকে দিয়ে বলা। আচ্ছা আচ্ছা। আপাকে বলছে ওকে বল, করা দরকার নেই, চ্যাম্পিয়ন আছে থাক, করা দরকার নেই। আপাকে বলছে আপু আমি এবার চ্যাম্পিয়ন হবো, রুবেল দেখ ভাইয়া বলছে কিন্তু তুমি ভাইয়াকে বলো। দেন ভাইয়াকে যখন বলছে তুই আবার কথা বল, আপু আমার সাথে আবার কথা বলেছে, আমি বলছি ইনশাল্লাহ আমি এবারও চ্যাম্পিয়ন হবো। আমি কনফিডেন্ট বলতে পারি যে আমি যেইভাবে প্র্যাকটিস করছি ইনশাল্লাহ হবো। I did it. Wonderful. And with this good note, যাতে আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে সেগমেন্ট সেখানে। রাইট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার প্রিয় রুবেল হয়ে ওঠার ছোট্ট একটু গল্প, আমরা যেটা অল্প পরিসরে শুনলাম। ভবিষ্যতে আমরা আবারও আরেকটা এপিসোডে আমরা নিশ্চয়ই এই গল্পটা শুনবো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে সেকশন, সেই সেকশনের কাছে। সেই সেকশনের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। এইবারের যে সেকশনটা যদি কিছু মনে না করেন, এখানে আমরা কিছু এমন প্রশ্ন করব যেগুলো হয়তো করা হয়নি কখনো, এবং সেখানে একটাই কথা যে মাইন্ড করা যাবে না। আমি এড়িয়ে যাব, আমি এড়িয়ে যাব। আচ্ছা, এই যে একটা নতুন শব্দ চালু হয়েছে বিশ্বে, নেপোটিজম। আমিও এটার এক প্রকার শিকার আমার বাবার কারণে। কারণ বলতে ওনার স্নেহভাজন বা আশীর্বাদ পুষ্ট হয়েই আমার এই জগতে আসা। ঠিক তেমনিভাবে একজন কামাল পারভেজ ছিলেন আপনার সাথে, একজন মাসুদ পারভেজ ছিলেন। অনেকে কি এরকম কি কখনো কি শুনেছেন যে এনারা আছেন বলেই রুবেল হিরো হতে পেরেছে লড়াকুতে বা হোয়াটএভার, এরকম কি কখনো শুনেছেন? এরকম শুনিনি, তবে ব্যাপারটি যদি ওইভাবে আসে যে তারা ছিলেন বিধায় আমি হিরো হতে পেরেছি, আমি অকপটে স্বীকার করে নিব। আচ্ছা, যে আনডাউটলি আমার বড় ভাই ছিলেন বিধায় আমি হিরো হতে পেরেছি। দেন পরবর্তী সেকেন্ড ছবি যখন করি আমি, দ্যাট ওয়াজ বীরপুরুষ, সেটা সেজ ভাই করেছিলেন বিধায় আমি করতে পেরেছি। আনডাউটলি এটা আমার স্বীকার করার মধ্যে আমি মনে করি না এটা আমার কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে বা আমার খারাপ কোনো দিক দেখছি। রাইট। বাট ওই নেপোটিজম যে শব্দটি ব্যবহার করেছেন, ইফ ইউ
ডোন্ট হ্যাভ দ্যাট কোয়ালিটি। এক্স্যাক্টলি, তাহলে আপনার কোয়ালিটি না থাকলে তো আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন না। এক্স্যাক্টলি, তাহলে আমি তো 200+ ছবির হিরো হতে পারতাম না কখনোই। ওই নেপোটিজম শব্দটি যদি আসেই ওইভাবে, তাহলে আমি 2টা বা 4টা ছবি করার পরে আস্তে করে চলে যেতে হতো, বা মানুষ আপনাকে ভুলে যেত। রাইট, ইট মিনস আই হ্যাভ দ্যাট কোয়ালিটি। Excellent. আল্লাহ তাআলা আমাকে সেই কোয়ালিটি দিয়েছিলেন, দ্যাটস ওয়াই আমি কিন্তু 200-250 ছবির হিরো হতে পেরেছি। লড়াকু হলো, বজ্রমুষ্টি হলো, বীর পুরুষ হলো, অনেক সিনেমা এরকম হলো একের পর এক, এবং একটা হয় না যে অনেক দিন পর একটা জুটি পেলাম, সেই জুটিটা কিন্তু কোনো নায়ক নায়িকার জুটি না, সেটা হচ্ছে Director শহীদুল ইসলাম খোকন and রুবেল। এবং রুবেল। এই যে অসাধারণ জুটি, একজন শহীদুল ইসলাম খোকনকে একজন রুবেল কতটুকু মিস করে? মানে আই ক্যান এক্সপ্লেইন অর আই ক্যান এক্সপ্রেস, বিকজ আমার সাথে শহীদুল ইসলাম খোকনের রিলেশনটা একদম আমার স্কুল কলেজ থেকে শুরু করে দেন ও যখন ডিরেক্টর হয়, প্রথম অন্য একটা ছবি করলো চোরেনি, তারপর পরবর্তীতে আমার সাথে একের পর এক 27টি ছবি করা, একজন পরিচালক এবং এটা একজন মাইল হিরো। ফলক কিন্তু আমার জানা মতে পৃথিবীতে, আমারও মনে হয় তাই। আমার জানা মতে আছে কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, একসাথে টানা 27টি ছবি করা। সো আমি মনে করি যে আমার জীবনে চলার পথে শহীদুল ইসলাম খোকন প্রত্যেকটি ক্ষেত্রে ও আমাকে চমৎকার কিছু সাজেশন দিত। যেমন যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম, মারামারি ছবি করতাম, সবসময় মতো যে রুবেল, তুমি যদি একই রকম মারামারি করো তাহলে দর্শক যারা তোমাকে পছন্দ করে তারা বোর হয়ে যাবে, আর মনে করো যে ও একই রকম জিনিস দেখায়। Right. সো ইউ মাস্ট গিভ দেম সাম চেঞ্জেস। Typed হয়ে যায় না। তুমি প্রত্যেকটা ছবির মধ্যে মারামারির মধ্যে কিছু পরিবর্তন দিবে, যাতে যারা অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারে যে তুমি শুধু একই রকম জানছো না, তুমি অনেক রকম জানো। এবং খোকন যার জন্য দেখেন না, ভণ্ড নামক যে ছবিটার কথা Right, বলতেই right. হয়, হ্যাঁ, right. সে একদম আমি এক্সট্রা একটা। ওই জায়গায় যাবো, ওটা আমরা এখন বলছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা- মাঝখানে হ্যাঁ, একটি কথা আমি বলতে হচ্ছে, এটার আমি এটার সাথে রিলেটেড কিনা জানি না, তবে আপনি যেখানে বসে আছেন, আমার চলার পথের আপনার আব্বুর একটি কথা আমার সারা জীবন পাথেয় হয়ে থাকবে। বিকজ আমার মনে পড়ে এখনো, আমার বিপ্লব ছবিটি যখন রিলিজ হয়, আমি যেই ছবিতে জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছিলাম, জি এটা পৃথিবীতে আর অন্য কেউ করেছে বলে আমার জানা নেই। জি না। সেই দিন শুক্র শনি রবি 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। রোববার দিনও বৃষ্টি সারাদিন হচ্ছে, সন্ধ্যার পর বৃষ্টিটা কমেছে। 6 নম্বরের কোনায় 7 নম্বরের কোনায় আপনার আব্বু দিলীপ দা এসছে, কেন আপনার আব্বু কিন্তু আমাকে অনেক আদর করতেন, উনি আমাকে অনেক আদর করতেন, ওনাকে অনেক ভালোবাসতেন। উনি কেমনে শুনেছেন যে আমি 7 নম্বরে শুটিং করছি, তারপর আমাকে এসে একজন বলছে দিলীপ দা ডাকে। আমি তো দিলীপ দার দাম শুনলে পরেই কেন, মানে আমার পছন্দের তালিকার মধ্যে একজন, উনি অন্যতম একজন। আমি গিয়েছি আর আমাকে জড়িয়ে বলছে, রুবেল তুই তো ফাটাই দিছিস। আমি বললাম আমি তো প্রথম বুঝতে পারিনি, যে কি আমি কিন্তু টেনশনে ছিলাম, ছবিটা রিলিজ হয়েছে, আমি ভয়ে কেউকে জিজ্ঞেসও করি না যে ছবিটা চলছে কি চলছে না, বিকজ দুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমাকে জড়িয়ে দেওয়া বলে, রুবেল তুই ফাটাই দিছিস। দাদা ঠিক বুঝি নাই। আরে তুই কি জানিস না কিছু? না দাদা। আরে বিপ্লব এই ঝড় বৃষ্টির মধ্যে অলস ফুল যাচ্ছে। দিলীপদের এই কথাটা আমার সারা জীবন মাথায় রাখি আমি। এবং বিপ্লব আমার জীবনের চলার পথে এমন একটি ছবি যেটা আমার জীবনটাকেই আমার দৃষ্টিতে আমি মনে করি এটা পরিবর্তন করে দিয়েছে। টার্নিং পয়েন্ট। ওই ছবিতে যেহেতু একদম আমার অন্য কেউ ছিল না, আমি ধরতে গেলে ওই ছবিতে আমি এবং ড্যানি, আপনি আর ড্যানি এবং মেইনলি শহীদুল ইসলাম খোকন, তাছাড়া কোনো আর্টিস্ট, রিনাউন্ড কোনো আর্টিস্ট নেই, তথাকথিত তারকা কেউ ছিল না, নোবডি, এন্ড দ্যাট ওয়াজ আ সুপার বাম্পার ছবি। আচ্ছা, আপনি অ্যাকশন হিরো, এতগুলো সিনেমা একের পর এক করে যাচ্ছেন, সেই সময় একটা রোমান্টিক হিরোর উত্থান হলো সালমান শাহ, এবং সেই ক্ষেত্রে তখন কি সালমান শাহ কিছু অর্থে রুবেলের লাইমলাইট কিছুটা নিয়েছিল, যে রুবেল কি এরকম মনে করে? না, করে না। আচ্ছা, ওকে। বিকজ সালমান, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সালমান আনডাউটলি তার একটা অবস্থান সে অন্য দিক দিয়ে তৈরি করেছিল, বিকজ তার অবস্থানটা ছিল সে রোমান্টিক ছবি করতো, তার অবস্থানটা সে অন্যভাবে তৈরি করেছিল। আর আমার যে অবস্থানটা ছিল, যে সবাই জানে যে রুবেল মানে একটা মারামারি অ্যাকশন ছবি করে এবং সে কারাতে টাইপের ছবি করে। সো এইখানে আমি মনে করি না, অনেকে মনে করতে পারে, করতেই পারে, বিকজ কারো মনে করাটাকে তো আমি ধরে রাখতে পারবো, বাট আমি মনে করি না যে বা আমার ওখানে কোনো রকম সমস্যা হয়েছিল।
আরেকজন নায়কের কথা জাস্ট একটু বলতে চাই, যে মান্না সাহেবের সাথে একজন রুবেলের সম্পর্কের জায়গাটা কতটুকু গভীর ছিল? চমৎকার। ইন্ডাস্ট্রিতে মান্না সাহেবের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, এটাই জানতে চাচ্ছিলাম। বিকজ জানি। সবসময় মনে পড়ে, আমি যদি কখনো সে যদি একটু আগে আসতো, বসে থাকতো, আমি তাকে দেখতে সাথে সাথে গাড়ি থামাতাম, বুকে জড়িয়ে ধরতাম, সে বলতো যে রুলে চা খান, অথবা যদি সে আসতো আমি তাকে জড়িয়ে ধরে বলতাম যে চা খান। তার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল আমার। এই জন্য সে যে কোনো একটি কারণের জন্য একবার সমস্যায় পড়েছিল, আমার এখনো মনে পড়ে প্রয়োজক সমিতিতে উনি বসেছিলেন চুপ করে, আমি সাথে সাথে শুনে আমি তার কাছে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে মান্না সাহেব, ডোন্ট ওয়ারি, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না, বাংলাদেশ ইন্ডাস্ট্রির কেউ থাকুক বা না থাকুক, আই এম দ্য লাস্ট পার্সন, আমি আপনার পাশে আছি, আপনি এখানে অরিড হবার কিছু নেই। সে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, জরুর ভাই এইভাবে কেউ কথা বলে না, আমি আপনার সাথে আছি, আপনি যে কোনো একটা সমস্যা হয়েছিল, আমি বলেছি আমি আপনার সাথে আছি। এই যে সাথে থাকার বিষয়টা, এই যে একজন আরেকজনকে অভয় দেওয়ার বিষয়টা, ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে এটার ভীষণভাবে অভাব আমরা অনুভব করি, যেটা আপনাদেরকে দেখে আমরা শিখেছি বা আমরা দেখেছি। এখন ওই জিনিসগুলো মনে হয় স্বপ্নের মতো লাগে, যেটা এখন নেই একেবারেই। আমারও কেন যেন মনে ওই বন্ডিংটা নেই, একেবারেই নেই, একদমই নেই। আরেকটা জিনিস বলেই আমি শেষ করতে চাই এই সেগমেন্টটা, সেটা হচ্ছে যে এই যে শুরুতেই আপনি শুরুতে একজন গুরুর কথা বলেছেন, ওস্তাদ জাহাঙ্গীর আলম, এবং তারও একটা বিশাল অবদান আছে আপনার ক্যারিয়ারে। এখানে মাঝখানে এক মিনিট বলতে দিতে হবে, নিশ্চয়ই প্লিজ। যে আমি যেরকম বলেছি যে আমার এই সমস্ত কিছুর মূলে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জি, এবং তার পাশাপাশি যদি আমি শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলমের কথা না বলি, জি, এটা আনডাউটলি আমার জন্য পাপ এবং অন্যায় হবে। সো আমার চলার পথে আমি সব জায়গায় বলেছি, এখানেও বলে যাই, আমি এখনো দুজনের সামনে কখনো চেয়ারে বসি না। একজন হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া, আর একজন ওস্তাদ জাহাঙ্গীর আলম। যদি উনি এই সেটেও আসে, আমাকে হয়তো বা অনেক বলে কই হয়তো বলতে হয় যে বসাতে পারবে, নাহলে বড় দেখা যাবে যে আমি তাদের কাছে পায়ের কাছে বসবো। ওয়ান্ডারফুল। বাট আমি তাদের পায়ের কাছে বসাটাকে আমি মনে করি আমার কাছে অনেক জন সম্মানের। এই যে গুরুকে সম্মান দেওয়া, গুরুমুখী শিক্ষা যেগুলোকে আমরা বলি, আজকাল অনেক সময় এরকম দেখাও যায়, আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে যাকে হয়তো ইন্ডাস্ট্রিতে এনেছি বা যাকে হয়তো ইন্ডাস্ট্রিতে পরিচয় করে দিয়েছে, সে হয়তো নাম করেছে, যেটা আমার ভালো লাগার জায়গা, কিন্তু সে আমাকে হয়তো চেনে না, কিন্তু আপনারা তাদের কথা এখনো স্মরণ করেন বলেই আজকে আপনি একজন রুবেল হতে পেরেছেন, এটা আমি মনে করি। এখানে মাঝখানে আমি আপনার কথাটাকে একটু মানে ঠিক করে দিই। ওই যে আপনি যে কথাটা বললেন, এটা আমার মনে হয় আপনার ভিতরে এক ধরনের কষ্ট আছে। আছে। এবং আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ওই ছেলেটি বা ওই মেয়েটির অবস্থান কিন্তু এখন নেই, নেই, থাকতে পারে না, অসম্ভব। আমি বিকজ উপরওয়ালা একজন বসে আছেন, আপনি কখনো তার কথা ভুললে হবে না, বিকজ উনি ওখানে বসে বসে সব কিছু দেখেন। রাইট। যার ভিতরে এই কৃতজ্ঞতা বোধটি থাকবে না, যার গুরুদের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকবে না, আল্লাহ তাআলা তাকে কিছু সময়ের জন্য রেখে দেবেন, বাট একটা সার্টেন টাইমে, আমি নাম বলি না, চলে যেতে হবে। যেটা বলেছেন ওটাই হচ্ছে, আমি জানি না, কিন্তু হতে বাধ্য। বিকজ সেটা যদি না হয়, তাহলে আমরা কিন্তু উপরওয়ালা বলে যে শব্দটি আল্লাহকে যে মানি, তাহলে আমরা তখন মানবো না। শেষ প্রশ্ন করছি এই সেকশনের, তারপর আমরা চট করে আরেকটা সেকশনে চলে যাবো এবং সেটা শেষ সেকশন থাকবে। আপনার আরেকজন শিষ্য, আমি শিষ্যই বলবো, কারণ তিনিও আপনাকে দেখেই হয়তো এই জগতে এসছেন, যতটুকু আমি জানি, আলেকজান্ডার বো যিনি আছেন, তার সাথে আপনার সম্পর্কের জায়গাটা কতটুকু স্ট্রং? ও আলেকজান্ডারের কথা যদি বলা হয়, তাহলে বলবো যে হি ইজ লাইক মাই সান। ও আমার শুধু শিষ্য না, ও আমার একজন ভালো বন্ধু, আমার একজন সন্তান। বিকজ ও 5 বছর আমার কাছে ছিল। আই ট্রেন হিম লাইক এনিথিং। আমি ওর মতন কাউকে ট্রেন করিনি। ইভেন কি আমার একমাত্র ছেলে যে নিলয়, তাকেও মনে আমি এইভাবে হাতে পায়ে ধরে শিখাই, যতটুকু তাকে শিখিয়েছেন। আমি যতটুকু তাকে শিখিয়েছি। সে একটু ব্যথা পেলে পর কেমনে তারপর দিন খেলতে হবে, গরম পানি করে উঠাও, প্র্যাকটিস করো, মানে আই ট্রেন হিম লাইক এনিথিং। এবং আমি মনে করি যে সে তার সেই অবস্থানটি করেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক গাই। এবং আমার অনেক কিছু সে পেয়েছে, অনেক কিছু। এবং আমার জানা মতো আলেককে নিয়ে মনে কেউ যে সে কারোর সাথে অসদাচরণ করেছে, কারোর সাথে বেয়াদবি করেছে, এগুলো কখনো শেখেনি। বিকজ ও দেখেছে যে আমি কিভাবে চলি, কাকে কতটুকু সম্মান দেওয়া দরকার, এবং সব শেখা। ও 100% ও সব কিছু শিখেছে, এবং আমি প্রাউড করি ওকে নিয়ে অলওয়েজ। থ্যাংক ইউ। এবং আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট সেকশনে। ওকে, ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের এবং সবসময়েরই যে শেষ সেগমেন্টটা থাকে, সেই সেগমেন্টটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব। ওটা আমার প্রশ্নেতে ছিল, যদিও কথায় চলে এসছে।
বিপ্লব সিনেমাতে যে জ্যান্ত ইঁদুর খাওয়া, এটা কি সত্যি সত্যি কতটুকু খাওয়া হয়েছিল, কতটুকু মুখে নেওয়া হয়েছিল? খাওয়া না, এটা ছিল কামড়ে কামড়ে ধরা, হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, বিকজ শটটা ছিল এরকম যে আমাকে টর্চার করে আমার একটা জিনিস বের করবে, যার জন্য একটা টাইমে ছিল মুখ বন্ধ করে হাত পা বেঁধে ঝুলিয়ে দিয়ে ইঁদুরটা ছেড়ে দেবে মুখের মধ্যে, যাতে ইঁদুর আমার সারা শরীর সারা মুখটুক কামড়ে ধরবে, দেন আমি কষ্টে বেরিয়ে যেন আমি খুলে দিলে পরে আমি তাকে বলে দিই, সত্যি কথাটা বলে দিই। এই আইডিয়াটা মানে এই সিকোয়েন্সের আইডিয়াটা বেসিক্যালি ব্রেন চাইল্ডটা কে? এইটা হলো শহীদুল ইসলাম খোকন খোকন সাহেব। এবং আপনি তো জানতেন যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে হ্যাঁ, পরের দিন শুটিং? সব ইঁদুর টিঁদুর সব নিয়ে গিয়েছি, বাট শুটিং যখন করবো তখন আমার হাত পা বেঁধেছে, তখন খোকন আমাকে বলে যে রুবেল একটা কাজ করো, ইঁদুর তো অনেক প্লেগ ছড়ায়, রোগ টোক ছড়ায়, তুমি দাঁতে একটু কষ্টে পাচ্ছে দিয়ে নাও। দিয়ে নাও। আমি বলছি, খোকন প্লিজ তুমি শর্ট রেডি করো। বলছে, মানে? আমি তুমি শর্ট রেডি করো। পা বাঁধলো, আমি কিন্তু হাত বাঁধা থাকি, ইঁদুরটা কপিকলের মধ্যে ছিল, কপিকল থেকে ইঁদুরটা বের করে দেখলাম খুব বেশি লাফালাফি করছে, ওটা ধরে হালকা একটু বাড়ি দিলাম যাতে বেশি লাফালাফি করতে না পারে, ওর মাথার কাছে ধরে আর লেজের কাছে ধরে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলাম, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলে বললাম যে হাত পা বাঁধো, দেন ঝুলিয়ে দিল। দেখা গেল যে কখন ইঁদুরটা এর আগে কিছু শর্ট নিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, মানে আমি একটি সময় অতিষ্ঠ ইঁদুরকে আমি কামড়ে ধরেছি, ব্যাপারটা ছিল সেরকম। অ্যান্ড আই রিড ইট। অ্যান্ড কি বলবো, মানে ওরকম দৃশ্য, সাহস এখন পর্যন্ত আমি আমাদের স্ক্রিনে অ্যাটলিস্ট কাউকে দেখিনি। এই ধরনের আসলে চিন্তা চেতনার মধ্যে কেউ করবে না, মনে তো হয় না। বিকজ আমি লড়াই ছবিতে প্রায় 150-200 ছবির উপরে থেকে নামতে যে আমি পড়ে গিয়েছিলাম, আমার 10টা আঙ্গুলের মধ্যে 9টা আঙ্গুলের দড়িদের মধ্যে মাংস এবং নখ ছিল, সেটা থেকে মরে যাওয়ার মতন অবস্থা। এই ধরনের অনেকগুলো ছবির মধ্যে আমাকে কাজ করেছি, বিকজ আই থিঙ্ক এটা কেউ চিন্তাও করবে না। এবং আপনি, আমি যতদূর জানি আপনি সেই অর্থে আপনি কখনো ডামি ইউজ করতেন না, বা করেন না। করি না, এখনো করেন না, না, ইনফ্যাক্ট never. এই সময় এসে আপনি না, করেন না। না। সিনেমাতে একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটলো, ড্যান্সিং কুমফু ভণ্ড সিনেমাতে। এইটার আইডিয়াটা কার এবং কিভাবে এটা সম্ভব হলো? এইটার আইডিয়া বললাম যে আমি খোকনকে আমি সবসময় আলাদাভাবে দেখতাম, এই জন্য যে দেখি এখনো যে ওর মাথার মধ্যে সবসময় না ক্রিটিক্যাল, মানে আজব আজব জিনিস কিছু ঘুরতো, যে এমন কিছু করব যেটা দিয়ে দর্শক প্রিয়তা পাওয়া যেতে পারে, দর্শক আনন্দ পাবে এবং আলাদা কিছু হোক। খোকন আমার হঠাৎ করে বললো, রুবেল এরকম একটা ছবি করবো। আমি কি কো এগুলো আবার? বলে, রুবেল ভাল লাগবে, তুমি দেখো। সব রেডি করলো, রেডি করার পর তখন বললো যে রুবেল এরকম কিন্তু বিটে বিটে কিন্তু মারামারি করতে হবে। ইট ওয়াজ ভেরি টাফ। অ্যান্ড 8 মাত্রার বিট একটা, ঠিক 8 মাত্রার মধ্যে আমাকে মারতে হবে। 16 মাত্রার একটা বিট, হ্যাঁ 16 মাত্রার বিট, এই 16 মাত্রার মধ্যে কোন বিটে কোনটাকে ডাক করতে হবে, কোনটা পাঞ্চ মারতে হবে, কোনটা কিক মারতে হবে, ইট ওয়াজ ভেরি টাফ। বাট আমরা আল্লাহর রহমতে আমরা, এবং ওটাও কিন্তু একটা মাইল ফলক দৃশ্য, মানে এখনো আনডাউটলি আমি একটু আগে আলাপ করছিলাম যে আমার জীবনে কিছু মাইল ফলক ছবি আছে যেটা আর কারো পক্ষে করা সম্ভব হবে না হয়তো বা। তার মধ্যে আমি বলেছি ভণ্ডর নাম বলেছি, এটা কারো পক্ষে করা সম্ভব হবে না। আমার ডিরেকশন একটা ছবি আছে বিচ্ছু বাহিনী, হ্যাঁ, এতটুকু বাচ্চাদেরকে আমি 1 বছর ট্রেন করেছিলাম। দেন আই স্টার্ট দ্যাট মুভি, যেটা আমাদের 7টি ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং সে মানে জাতীয়ভাবে স্বীকৃত তো বটেই। রাইট, আমরা যারা দর্শক হিসেবে আমরাও স্বীকৃতি দিয়েছি এবং ছবি সুপার ডুপার হিট। আমার মনে আছে। সো আরেকটা ছবি করেছিলাম বজ্রমুষ্টি, ওইটার কথাই আসছিল। বজ্রমুষ্টিতে আধুনিক প্যাটার্নের যে কুমফু, যেটা এখনো নতুন। রাইট, যতই কুমফু ক্যারাটের বেষ্টিত ছবি হোক না কেন, বজ্রমুষ্টি আমরা কখনো পাইনি। রাইট, রাইট। এত অসাধারণ। এবং ছবিটা দেখে তখন মনে হচ্ছে যে হ্যাঁ, চায়নারা যেরকম করে কুমফুর উপরে ছবি করে, দ্যাট ওয়াজ লাইক দ্যাট এক্স্যাক্টলি। মানে ওই সময়, ওই যে বললাম যে খোকনের চিন্তাধারাটা অনেক স্মার্ট ছিল বলবো, যে ওই সময় বজ্রমুষ্টির মতন একটি ছবি করা এবং সেই কুড়াউড়ার মতন জায়গায় যে সারাদিন সারা রাত্র থেকে প্রায় 26 ডেজ আমরা ছিলাম সেখানে, সে ওই টাইপের ছবি করার চিন্তা ভাবনা করা, এটা আমি মনে হয় একমাত্র শহীদুল ইসলাম খোকনের পক্ষে সম্ভব ছিল। এবং ওখানে একজন সুপারস্টার রুবেলের পাশাপাশি আমরা আরেকজন অসাধারণ একজন ক্যারাটে পটিয়সী, মানে একজন ইয়েকে পেয়েছিলাম, পারদর্শী পেয়েছিলাম। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে। উনি ওই ছবিতে রোল করেছেন দাঁড়িয়ালা কি পাশা, সিরাজ পান্না। এবং আমরা সিরাজ পান্না সে প্রথম আমাদের ওই যেই ছবি প্রথমটা বললাম যে বিপ্লব, রাইট, বিপ্লব ছবি থেকেই তার আবির্ভাব। ওই ছবিতে তাকে আমার ওস্তাদ হিসেবে এসেছিলেন এবং ওই ছবিতেও সে
ওইভাবে এসছেন। এবং আপনি দেখবেন যে বজ্রমুষ্টিতে যতগুলো ক্যারেক্টার কাজ করেছে, যে 4টা ওস্তাদ, প্রত্যেকে বেসিক্যালি কিন্তু প্রত্যেকে এক একজন ওস্তাদ, এক একজন। ইলিয়াস কোবরা, ড্যানি সিরাক ছিলেন সম্ভবত, প্রত্যেক ওস্তাদগুলোকে নিয়েই কিন্তু খোকন রাইট সেভাবে ছড়িয়ে, এবং যাতে মনে হয় যে হ্যাঁ তারা ওস্তাদ। রাইট। এবং আমার এখনো ওনার কথা খুব মনে পড়ে, মিস্টার সিরাজ পান্না, অসাধারণ লেগেছিল আমার। একেবারেই শেষ প্রশ্ন আজকের, যে স্বজন যে সিনেমাটা হলো, একজন রুবেলকে হঠাৎ করে একেবারেই অন্য একটা গেট আপে, অন্য একটা পরিচয়ে আমরা দেখলাম, এবং সেখানেও রুবেল সফল। সেটা কি বড় একটা চ্যালেঞ্জ ছিল রুবেলের জন্য, যেহেতু এই ছবিটি একটি বম্বের সিনেমার, সফল বম্বে সিনেমার রিমেক ছিল? এক ধরনের তো চ্যালেঞ্জ অবশ্যই, যেহেতু কোনো মারামারি ছাড়া ছবি। একদম, হ্যাঁ। সো সোহান যখন আমার কাছে আসলো ছবি করার জন্য, এটা একটা চমৎকার ছোট্ট একটা গল্প। নিশ্চয়ই, আমি শুনতে চাই। সোহান যখন আসলো আমাকে ছবি করবার জন্য, ফাইনাল করার পর, গল্পটা বলার পরে সোহান বললো যে আমরা এটা করতে চাই, তুমি ছবিতে? না, এই গল্প। আমি বললাম যে তুমি করবা তো? আমি বললাম যে করবো, ওকে, কোনো সমস্যা নেই। তখন আমাকে সোহান বললো যে রুবেল, সবাই না ওই ক্যারেক্টার জিজ্ঞেস করে 2 ক্যারেক্টারের মধ্যে কোনটা করবো, আমাকে কোনটা দেওয়া, ম্যাক্সিমাম সময় এই ক্যারেক্টারটা সবাই করতে চায়, তুমি কোনো প্রশ্ন কেন করলা না? আমি বললাম যে কাঞ্চন সাহেব করেছে, আমি যেহেতু কাঞ্চন ভাই আছে, আমি শিওর যে তুমি ওই ক্যারেক্টারটাকে কাঞ্চন ভাইকে নেবে, আর এই ক্যারেক্টারটাকে তুমি চিন্তা করেছো আমার ব্যাপারে। সো বলো যে সবাই তো ওই ক্যারেক্টারটা করতে চায়, তো তুমি কেন কোনো কথা বললা না? আমি বললাম যে উইথ অল রেসপেক্ট, এই ক্যারেক্টারটার মধ্যে চেঞ্জ কম, বাট আমি যেই ক্যারেক্টারটা করছি এই ক্যারেক্টারটাতে অনেকগুলো চেঞ্জেস আছে। সো দ্যাটস ওয়াই শেডস আছে অনেক, রাইট, দ্যাটস ওয়াই আই লাইক টু অ্যাক্ট ইন দ্যাট ক্যারেক্টার। ও আমাদের কথা তাকিয়েছিল, বুকে জড়িয়ে বলে যে থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল। সো দেন আমি সেই ছবিটি কাজ করেছিলাম, বাট ইট ওয়াজ এ চ্যালেঞ্জ আনডাউটলি। যে আমার কথা যে আমি শুধু মারামারি ছবি করি, তার পাশাপাশি দেখি একটা রোমান্টিক ছবি করে দেখি কেমন লাগে, বা দর্শক প্রিয়তা পায় কিনা, দর্শকদের কাছে কেমন লাগে। দর্শকদের আমি ইট ওয়াজ এ গ্র্যান্ড রিসেপশন পেয়েছিল সেটা। ওইদিকে যদি চিন্তা করি, ভণ্ড কিন্তু পিওর একটা রোমান্টিক কমেডি ফিল্ম আমি বলতে চাই। এটাও একটা ডিফারেন্ট ছিল, বাট তারপরে ওখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল বলে হয়তো আমরা রুবেলকে ওভাবে পেয়েছিলাম, কিন্তু এই রুবেলটা একেবারে ভিন্ন একটা রুবেল ছিল। সাজন একদম আনডাউটলি একদমই ডিফারেন্ট একটি ক্যারেক্টার, এবং সেখানেও আপনি সফল। এবং এইভাবেই সারা জীবন, বাকি যে জীবনটা আছে ওখানেও আপনি যে, আপনাকে বলা মাঝে মাঝে আমার মনে হতো কি, আপনি যেটাই ধরতেন, যে বলে না মিডাস টাচ, যেটাই ধরতেন সেটাই স্বর্ণ হয়ে যেত, ওরকম একটা ব্যাপার ছিল। যেখানে আল্লাহর একটা রহমত, রুবেল যেখানে ছিল, রুবেল অভিনীত ছবি মানেই সেই ছবি হিট অথবা সুপারহিট, এর নিচে খুব কম গেছে, এরকম আমি যতটুকু জানি। আমি একটা বিশ্বাস করি, মানে হাসিস্তা হিসেবে বলি একটা কথা, বিশেষ যে কোনো জিনিসের সেটার প্রতি যদি ডেডিকেশন থাকে, ভালোবাসা থাকে, এবং সেই ভালোবাসার মধ্যে যদি পবিত্রতা থাকে, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। ফ্যান্টাস্টিক। মানে আমার কথা হচ্ছে যে আমার ওই সময় ফিল্ম ছাড়া আমার মাথার মধ্যে অন্য কোনো কিছু কাজ করতো না, এবং আল্লাহ তাআলা তো, আমি বিশ্বাস করি উপরওয়ালা মানুষের মনের কথা বুঝতে পারেন। অনেকে টাকার পিছনে ধরে, আর ওই মুহূর্তে আমি ফিল্মের শুটিং ছাড়া আমার মাথায় আমার পৃথিবীর অন্য কোনো কিছু থাকতো না কাজ। দ্যাটস ওয়াই আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলেন। একদম। সেটার মধ্যে পবিত্রতা ছিল, ভালোবাসা ছিল, ওই ধরনের একাগ্রতা ছিল, পাগলামি ছিল এক ধরনের। ফিল্ম মানেই পাগলামি, ভালোবাসা। শুটিং মানে 8টা মিনিট 7:30টার মধ্যে বসে থাকা, 9টার শুটিং মানে 8:30টার মধ্যে বসে থাকা। ফিল্ম ক্যারিয়ারে আমার জীবনে 1 মিনিট কোনো দিন আমার লেট হয়নি, এটা বরাবরই কাছ থেকে শেখা। 1 মিনিট কোনো দিন লেট হয়নি। এবং আমি কোনো অনুষ্ঠানেও যদি যাই, সাচেজ আপনি এখানে আসি, আমি কিন্তু যদি আমাকে 4টায় টাইম দেন, আমি চেষ্টা করবো কিন্তু 3:30টার মধ্যে এসে বসে থাকতে। এটা আজকেও প্রমাণিত। দর্শকদের এটা বলতে চাই, আমি দেরি করেছি, কিন্তু আমার যিনি ওয়ান অফ দি মোস্ট সিনিয়র পারসন আমাদের ইন্ডাস্ট্রিতে, তিনি কিন্তু জায়গা মতো একদম সময় মতো ডট টাইমে এসছেন। তো ওটার জন্য আমি এখন আবার একটু সরি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি আসলেই আজকে একটু আপ্লুত, কারণ আমি বললাম না, আমার শৈশবের একজন নায়ক আমার সামনে বসে আছেন। আমি মাঝখানে শুধু একটি কথা বলতে চাই, যে আসলে অনেক আসলে মনের মধ্যে রেখে দেয়, আমি কিন্তু জানতাম না। আমি আসলে ব্যাপারটা যে রেখে দিয়েছেন মানে আজকের জন্য আমি জানতাম না যে আমার এই ডিরেক্টর একজন, যে ভালোবাসার একজন, আমি যাকে অনেক অনেক পছন্দ করতাম, দিলীপ দাকে, আপনার আব্বুকে, যেহেতু ভাইয়ার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, আর আমাকে উনি অনেক আদর করতেন। কেন আমার ডিরেক্টরদের মধ্যে 2-4 জন আছে যারা আমাকে তুই বলতেন, তার মধ্যে দিলীপ দা কিন্তু অন্যতম একজন।
হ্যাঁ রুবেলের দিকে শোন। আর গাজী মাজহারুল ভাই ছিলেন, উনি আমাকে তুই বলতেন। তাছাড়া নর্মালি অন্য কোনো ডিরেক্টর আমাকে তুই বলতেন না। তারা তাহলে আমাকে কতটুকু আদর করতেন। আর আমি জানতাম না যে আমার সামনে যিনি বসে আছেন উনি আমার এত বড় ভক্ত। একদম, থ্যাংক ইউ অনেক ভেরি বড়। মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল একজন ভক্তের সাথে একজন গুরুর আলাপ এবং একজন ভালোবাসার মানুষের আলাপ। এবং আগামী পর্বে আরও একজন তারকা অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আত্মরক্ষা করতে গেলে যে জিনিসটা প্রয়োজন, মার্শাল আর্ট, যদি সম্ভব হয় শিখে নেবেন, কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।